পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর ফিদায় হামলার ছক, আর সেই হামলার সঙ্গে সরাসরি নাম জড়িয়ে গেল আল কায়দার। আজকে এই ধরনের একটি খবর আমাদের সামনে আসে এবং এই খবর সামনে আসার পর রীতিমতো সকলেই কিন্তু আতঙ্কিত। এবং এই খবর শুধুমাত্র রাজ্যের সুরক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ তা নয়, আন্তর্জাতিক স্তরেও ভারতকে নিয়ে যে একাধিক পরিকল্পনা করা হচ্ছে তা কিন্তু খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। এই প্রতিবেদনে এমন কিছু ঘটনা আমি আপনাদের বলবো যা খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গ এবং ভারতকে নিয়ে ক্রমাগত আন্তর্জাতিক শক্তিধর রাষ্ট্রগুলো কিভাবে প্রতি মুহূর্তে বড়সড় পরিকল্পনা বা হামলার একটা চেষ্টা বা ষড়যন্ত্র করে যাচ্ছে। আজ কিছুক্ষণ আগে একটি খবর সামনে আসে, সেখানে বলা হয়েছে যে আল কায়দার নামে একটি হুমকি মেল করা হয়েছে, যেখানে বলা হয়েছে শুভেন্দু অধিকারীর উপর হামলা করা হতে পারে। এবং ভবানীপুর থানা ইতিমধ্যেই অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ে এবং গার্ডেন রিচ থেকে হাসনান আলী নামক এক যুবককে কিন্তু গ্রেফতার করা হয়, যিনি এই মেলটি করেছিলেন। আল কায়দার নাম করে ইমেল করা হয় এবং ভবানীপুর থানায় অভিযোগ করার সঙ্গে সঙ্গে স্পেশাল যে টাস্ক ফোর্স আছে ভবানীপুর থানার, তারা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এই পুরো বিষয়টি বিবেচনা করেন এবং মানে অভিযুক্তকে কিন্তু অ্যারেস্ট করেন। কিন্তু এই ঘটনার নেপথ্যে আর কি অন্য কোনো কারণ আছে? আজকে কিন্তু এই প্রশ্ন উঠে গেল। কারণ আমাদের রাজ্যে যখন বাংলাদেশ বর্ডারের কাছে আমরা কাঁটাতার দেওয়ার জন্য জমি দেব বিএসএফ কে এই ঘোষণা হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের পক্ষ থেকে একাধিক হুমকি এবং হুঁশিয়ারি ক্রমাগত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে কিন্তু উড়ে আসছে। আর আজকে আল কায়দার নাম করে একটি হুমকি মেল করা হচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার যে বৃহত্তর ষড়যন্ত্রের কোনো পরিকল্পনা বা প্ল্যান এই পুরো ঘটনার সঙ্গে জড়িয়ে থাকলেও থাকতে পারে। প্রাথমিকভাবে এক মহিলার আইডি থেকে এই হুমকি ফোন যায় এবং এই মহিলার সাথে যুবকের কানেকশন কি, এরা কি চেষ্টা করছিলেন এবং কেনই বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হলো, তাও আবার আল কায়দার নাম করে, সেটাও কিন্তু বড় প্রশ্ন। এত সংগঠন থাকতে আল কায়দাই বা কেন পছন্দ করলো এই যুবক, সেটাও কিন্তু আজকে তদন্ত সাপেক্ষ বিষয়। এ বিষয়ে আরো একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের শুধু মনে করিয়ে দিতে চাই। যারা আমাদের চ্যানেল নিয়মিত ফলো করেন জিওপলিটিক্যাল আপডেটের জন্য, তারা এই তথ্যটি হয়তো জানেন। আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম যখন বিহারের এক যুবক সরাসরি সিআইএ অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে ইমেল কনভারসেশন করে টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর সিকিউরিটি সংক্রান্ত তথ্য আমেরিকার হাতে তুলে দিতে চেয়েছে। এবং এই ঘটনা কিন্তু বছর খানেক পুরনো ঘটনা নয়, এই ঘটনা 20-25 দিন আগের ঘটনা, যেখানে বক্সারের এক যুবক সিমরি পুলিশ স্টেশনের আন্ডারে যে একটি নির্দিষ্ট জায়গা যার নাম আমান কুমার, তিনি একটি গ্যাং তৈরি করেন এবং নিয়মিত সিআইএ অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মেলে এবং বিপুল টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর যে সিকিউরিটি যে গাইডলাইন যেটাকে বলা হয়, যে সিকিউরিটি যে প্যানেল, তার পূর্ণাঙ্গ বিষয়টি সিআইএর হাতে তুলে দিতে চেয়েছিলেন এবং 22 দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানে অ্যাটাক করার একটা পরিকল্পনা করা হয়েছিল, যা পরবর্তীকালে তদন্তে কিন্তু প্রকাশিত হয়। প্রাথমিকভাবে মনে হয়েছিল এই পুরো বিষয়টি একটি পাগলামো, কিন্তু আমন কুমারের সঙ্গে যখন আরো বহুজনের যোগাযোগ স্পষ্ট হয়ে যায়, যখন পুলিশ ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করে, কনভারসেশন অফ হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়, মেল কনভারসেশন যখন সামনে আসে, তখন বোঝা যাচ্ছে যে এই আমান কুমার নিছকই কোনো পাগল নয়। তারা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে মোটা টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর সিকিউরিটি সংক্রান্ত একাধিক তথ্য এবং প্রধানমন্ত্রীকে প্রাণে হত্যা করার প্লট কিন্তু সাজাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থার সংস্পর্শে এসে। এবং এটি একটি বৃহত্তর ষড়যন্ত্র, ফলে এটি ডিপ স্টেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল বলে একাধিক বিশেষজ্ঞরা পরবর্তীকালে কনফার্ম করেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার প্লট ফাঁস হয়ে যাওয়ার পর শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হচ্ছে কিনা, সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। মনে রাখবেন, মানে দিন 15 হয়তো হয়েছে যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক মধ্যম গ্রামে গুলিবিদ্ধ হয়েছেন, এবং সেই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কেন তাকে খুন করা হলো, হত্যা করা হলো, সেটা কিন্তু আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন। দেখুন, যারা এই ধরনের কর্মকাণ্ডে নিযুক্ত হন, তারা মনে প্রাণে, আমি বিশ্বাস করি, যেটা কোনো পলিটিক্যাল পার্টির কোনো অ্যাসেট হতে পারেন না। তারা আসলে পয়সার বিনিময়ে নিজের দেশকেও বিক্রি করে দিতে পারেন।
এবং এই ঘটনা শুধুমাত্র পয়সার লেনদেনের সঙ্গে সম্পর্ক কি না সেটাও কিন্তু আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন। এবং এই ষড়যন্ত্র করছে কারা সেটা কিন্তু পুলিশের কাছেও নিঃসন্দেহে মাথা ব্যথার কারণ হতে পারে। এর মধ্যেই কালকে একটি ইন্টারভিউ আমাদের সামনে আসে, যেখানে প্রাক্তন চিফ তিনি একটি স্টেটমেন্ট দেন এবং সেই স্টেটমেন্ট নিঃসন্দেহে গোটা বিশ্বের কাছেও কিন্তু অশনি সংকেত। সেখানে পরিষ্কারভাবে প্রাক্তন চিফ সামান্ত গোয়েল স্যার তিনি বলেছেন যে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সিকিউরিটিকে আরো স্ট্রং করা উচিত এবং এই মুহূর্তে কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীর সুরক্ষাকে কমানো উচিত নয়। কারণ হিসাবে তিনি বলেছেন আন্তর্জাতিক স্তরে সিকিউরিটি ওরিয়েন্টেড যে সিনারিওটা তৈরি হয়েছে তা অত্যন্ত ভোলাটাইল এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও যে কোনো মুহূর্তে কোনো সংগঠন কিন্তু টার্গেট করতে পারে। এবং আপনারা বুঝতেই পারছেন খুব সহজে যে চিফ এক্স্যাক্টলি কি বলতে চেয়েছেন এবং কেন এই ঘটনাগুলো ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ের বিচার বিবেচনায়। পাশাপাশি চিফ সেটাও বলেছেন যেটা আমরা হয়তো অনেকেই জানি, তিনি তথ্য নির্ভর আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন দেশের আভ্যন্তরীণ বিভিন্ন জায়গায় এবং বৈদেশিক বিভিন্ন জায়গায় জিহাদি এলিমেন্ট অর্থাৎ জিহাদি কাজকর্ম অনেক বাড়তে শুরু করেছে এবং তাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে ভারত। এবং তিনি পরিষ্কার বলছেন জিহাদি এলিমেন্ট আর শুধু ভারতের বাইরের কোনো সমস্যা নয় যে বাইরে থেকে ভারতকে আক্রমণ করবে। আজকে জিহাদি এলিমেন্টের প্রভাব কিন্তু ডোমেস্টিক এবং নেইবারিং এবং ইন্টারন্যাশনালি অর্থাৎ প্রতিবেশী এবং আন্তর্জাতিক স্তরে যেমন আছে, দেশের আভ্যন্তরীণ কিন্তু বিভিন্ন জায়গায় আছে। তারা কিন্তু কন্টিনিউয়াসলি টার্গেট করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যা অত্যন্ত অ্যালার্মিং একটি স্টেটমেন্ট যা প্রাক্তন চিফ দিয়েছেন। এই প্রতিবেদনের শেষে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই, যেটা আজকে সকালে ভারতের গোয়েন্দাদের পক্ষ থেকে সামনে আনা হয়েছে। মালয়েশিয়া থেকে হায়দ্রাবাদের দিকে এয়ার এশিয়ার একটি বিমান আসছিল এবং সেই বিমানকে লক্ষ্য করেও বোমাতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়ে এবং সরাসরি এয়ারপোর্ট অথরিটির কাছে একটি মেল আসে যেখানে বলা হয় এই বিমানে কিন্তু বোমা হামলা হতে পারে। এবং বিমানে বোমা হামলার ঘটনা এই সংক্রান্ত মেল কিন্তু এই প্রথমবারের জন্য আমাদের সামনে আসেনি। শেষ 1 মাসে ধারাবাহিকভাবে এই ঘটনা কিন্তু সামনে আসছে। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, ভারতের ইন্টারনাল সিকিউরিটি কিন্তু বড়সড় একটা থ্রেটফুল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতের গোয়েন্দা দপ্তর, ভারতের সেনা এবং নির্দিষ্ট দপ্তররা অত্যন্ত ধুরন্ধরতার সঙ্গে এই পুরো বিষয়গুলো কিন্তু শেষ করছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভিতরে দেশের আভ্যন্তরীণ যে শত্রুরা যেভাবে দেশেরই ক্ষতি করার চেষ্টা করছে তা কিন্তু নিঃসন্দেহে আমাদেরও ঘুম উড়িয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে। কিভাবে দেখছেন আপনারা পুরো ঘটনা কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।